শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। জাহিদ আসছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। রোল নাম্বার 132 আছে? 132, রোল নাম্বার 132। জি স্যার। রোল নাম্বার 80, রোল নাম্বার 80। রোল নাম্বার 80 আছো? রোল নাম্বার 51। Yes sir. 51 sir. ওকে। রোল নাম্বার 22। রোল নাম্বার 22। সবাই মাইক্রোফোন গুলো একটু মিউট রাখো। রোল নাম্বার 109। Present sir. রোল নাম্বার 81। Yes sir. রোল নাম্বার 115। সাকিব। স্যার চ্যাট বক্স দিছে স্যার। তুমি মুখে বলতে পারতেছো না? রোল নাম্বার 96। প্রেজেন্ট স্যার। বারো ব্যাচের 18। জি স্যার, আসছি স্যার। 16 ব্যাচের 99। 16 ব্যাচের 99। 16 ব্যাচের 107। 15 ব্যাচের 22। Yes, sir. Sir, 15 batch 22, sir. হ্যাঁ, ঠিক আছে। 12 ব্যাচের 18। জি স্যার, আসি স্যার। 16 ব্যাচের কেউ আছো? 99, 107। মমিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যাঁ বলো। স্যার, 18 ব্যাচে 77 আমারটা কি? 16 ব্যাচের এরা কই? মমিন। জি স্যার। আমি তাহলে স্টার্ট করি। Recording in progress.
স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা আজকে নতুন টপিক শুরু করব, রিমোট সেন্সিং। এটাকে আমরা টার্মটা আগে শুনেছি কেউ? স্যার শুনিনি। কেউ শোনো নাই রিমোট সেন্সিং? শুনছি স্যার। একটু বলতে পারবা? কোন আইডিয়া আছে কিনা কারো? স্যার দূরবর্তী মানে কোনো কিছুকে মানে মেজ না পাওয়ার জন্য স্যার এই টাইপের মানে কিছু একটা হবে এরকমই শুনছিলাম। আর আর কারো কারো কাছে কোনো আইডিয়া আছে? স্যার দূর থেকে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা স্যার, রিমোট সেন্সিং এইটা। অনেকটা আমরা ধরো রিমোট কন্ট্রোলার দিয়ে যেটা করে থাকি, তাই না নাকি? জি স্যার ওইরকম। আচ্ছা, এখানে হচ্ছে কি রিমোট রিমোট সেন্সিং বলতে মানে একটা সাফিসিয়েন্ট ডিসটেন্স দূর থেকে কোন একটা অবজেক্ট বা কোন একটা ফেনোমেনা বা কোন একটা পয়েন্ট বা কোন একটা লোকেশন বা কোন একটা এরিয়াকে আমরা যদি ডিটেক্ট করতে চাই বা বিজার করতে চাই, যেমন ধরো আমাদের হিউম্যান আই যেটা আমাদের আমাদের চোখও কিন্তু আসলে রিমোট সেন্সর হিসেবে কাজ করে। যে দেখবা যে আমরা চোখ দিয়ে ম্যাক্সিমাম যতটুকু দেখতে পাই, হ্যাঁ, ধরো আমরা সামনের কোন একটা জায়গা যদি সেটা ভিজিবল রেঞ্জে থাকে বা মাঝখানে যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, তাহলে দেখবা যে একটা পার্টিকুলার জায়গাতে বা একটা পার্টিকুলার অবজেক্টের সামনে না গিয়েও আমরা কিন্তু দূর থেকে ওই অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন পাইতে পারি, তাই না? যেমন ধরো আমি যদি খুব সিম্পল একটা এক্সাম্পল বলি, যেমন ধরো ক্লাসরুমে ধরো যেখানে যেখানে টিচার দাঁড়াই থাকে বা ক্লাসরুমের মধ্যে যে সবচেয়ে ব্যাক বেঞ্চে যে বসছে, সে কিন্তু ওই ব্যাক বেঞ্চে বসেই একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স থেকে সে কিন্তু সামনের টিচার বলো বা হোয়াইট বোর্ড বলো এগুলাকে দেখতে পাচ্ছে। তার মানে সে রিমোট সেন্সিং করতেছে। তাইলে সে তাকে কিন্তু একদম টিচারের সামনে বা হোয়াইট বোর্ডের সামনে সে কিন্তু দেখা লাগতেছে না, তাই না? দ্যাট মিনস সে একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স দূর থেকেও সামনের অবজেক্ট গুলাকে দেখতে পাচ্ছে। তো আমাদের যে চোখ সেটাকে আসলে রিমোট সেন্সর বলা যায়। দ্যাট মিনস আমরাও কিন্তু মানে সবাই রিমোট সেন্সিং এর কাজটা করে থাকি, যদিও বা সেটা হচ্ছে তোমার প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম হিসেবে কাজ করে। তো এটা নিয়ে আমরা ডিটেইলস দেখবো। এটা সার্ভেইং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এবং আপডেট টেকনোলজির একটা সেগমেন্ট। Remote sensing is broadly defined. Remote sensing is broadly defined as science and art of collecting information about objects, area, or phenomena from distance without being in physical contact with them. তাহলে বলা হচ্ছে কি, এই যে অবজেক্ট বা এরিয়া, সার্ভে এরিয়া বা যে কোনো ফেনোমেনা বা যে কোনো ফিচার যাই হোক না কেন, যে ফিজিক্যালি কন্টাক্ট না থেকেও আমরা চাইলে অনেক দূর থেকে কি করতে পারি, এই সমস্ত অবজেক্ট বা এরিয়া বা ফেনোমেনা সম্পর্কে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। তো এই কাজটা বেসিক্যালি করা হয় হচ্ছে রিমোট সেন্সিং এর মাধ্যমে। তো এই রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা যদি ইনফরমেশন কালেক্ট করতে চাই আর্থ সারফেসের বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন এরিয়া বা বিভিন্ন ফেনোমেনা বা টপোগ্রাফিক্যাল ফিচারের উপর, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিছু সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, যেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং এখানে কিন্তু কিছু মেথডোলজি ইনভলভ, যে কোন মেথডে এই রিমোট সেন্সিংটা কাজ করে। যেমন একটু আগে যেটা বলেছিলাম, হিউম্যান আই ইজ পারহ্যাপস দ্য মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ এ রিমোট সেন্সিং সিস্টেম। সাইট, স্মেল এন্ড হিয়ারিং আর অল রুডিমেন্টারি ফর্মস অফ রিমোট সেন্সিং। এগুলা তো বুঝতে পারছি নাকি? রিমোট সেন্সিং এর আমরা যদি কমন কয়েকটা ফর্ম নিয়ে বলি, ধরন নিয়ে বলি, তাইলে সাইট হইতে পারে মানে দেখা, স্মেল আমরা গন্ধ নিতে পারি, গন্ধের মাধ্যমে আমরা বুঝতে পারি, স্মেলের মাধ্যমে বুঝতে পারি অবজেক্টটা কি রকম হইতে পারে। হিয়ারিং এর মাধ্যমে অনেক জিনিস বোঝা যায়, অনেক জিনিসের এক্সিস্টেন্স সাউন্ডের মাধ্যমে। এই কারণে বলা হচ্ছে কি সাইট, স্মেল এন্ড হিয়ারিং আর অল রুডিমেন্টারি ফর্মস অফ রিমোট সেন্সিং
remote sensing is restricted to methods that employ EM energy, that means electromagnetic energy. তাহলে রিমোট সেন্সিংটা কিভাবে কাজ করে? এটার জন্য ফান্ডামেন্টাল যে রিসোর্সটা দরকার বা যে কমিউনিকেশন লিংকটা দরকার সেটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইউজ করে আমরা কোন একটা অবজেক্ট বা এরিয়ার এক্সিস্টেন্স সম্পর্কে আইডিয়া পেতে পারি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বলতে কাদেরকে বোঝাচ্ছে? such as light, heat, microwave, etc. as means of detecting and measuring target characteristics. তাহলে টার্গেট ক্যারেক্টারিস্টিক্স বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে? ওই যে একটু আগে যেটা বললাম, বিভিন্ন ধরনের অবজেক্ট, ফিচার, এরিয়া, ফেনোমেনা, সবকিছু হচ্ছে তোমার টার্গেট ক্যারেক্টারিস্টিক্স। তো এগুলো সম্পর্কে এগুলাকে যদি আমরা ডিটেক্ট করতে চাই, কোনটা কি জিনিস, কোনটা কি অবজেক্ট, কোনটা কি ফিচার, বা আমরা যদি মেজার করতে চাই, ডাইমেনশন যদি আমরা মেজার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই যে লাইট, হিট, মাইক্রোওয়েভ এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির হেল্প নিয়ে আমরা এই রিমোট সেন্সিং এর কাজটা করতে পারি। এয়ারক্রাফট এন্ড স্যাটেলাইটস আর দ্য কমন প্ল্যাটফর্মস ইউজড ফর রিমোট সেন্সিং। তো বলা হচ্ছে কি, এই যে রিমোট সেন্সিং এর যে ব্যাপারটা, এই রিমোট সেন্সিং করার জন্য আমাদের কিছু সেন্সর দরকার হয়, রিমোট সেন্সর যেগুলাকে বলি। তো এই সেন্সর গুলা স্পেসে কোন একটা জায়গাতে রাখতে হয়। যেমন ধর আমরা চাইলে সেটা এয়ারক্রাফটে রাখতে পারি, অথবা সেটা কোনো স্যাটেলাইটে সেট করতে পারি। বেসিক্যালি আমরা স্যাটেলাইটে বেশি ইউজ করে থাকি এখন। কালেকশন অফ ডেটা is usually carried out by highly sophisticated sensors, that is camera, multispectral scanner. মাল্টিস্পেকট্রাল স্ক্যানারের কাজ হচ্ছে কি, এরা বিভিন্ন ধরনের ওয়েভকে, এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যেটা, সেটা তো বিভিন্ন ওয়েভ ফরম্যাটে আসে। এই প্রত্যেকটা ওয়েভকে তাদের ওয়েভলেন্থের উপর বেস করে, তাদের ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটির উপর বেস করে বিভিন্ন স্পেকট্রালে ভাগ করতে পারে। এবং প্রত্যেকটা অবজেক্টের ইন্ডিভিজুয়াল কি থাকবে, ওয়েভলেন্থ থাকবে এবং পার্টিকুলার ইন্টেন্সিটি থাকবে। এটার উপর আসলে আমরা কোন একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি। তো বলা হচ্ছে কি, আমরা সেন্সর হিসেবে কি ইউজ করতে পারি? ক্যামেরা ইউজ করতে পারি, মাল্টিস্পেকট্রাল স্ক্যানার ইউজ করতে পারি, রাডার ইউজ করতে পারি ইনফরমেশন কালেক্ট করার জন্য। The information carrier or communication link is the electromagnetic energy. That means একটা সোর্স থেকে আমরা যে আরেকটা সোর্সে ইনফরমেশন পাচ্ছি, এই ইনফরমেশন দেওয়া নেওয়ার কাজটা করতেছে কে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এটার মাধ্যমে আমরা বেসিক্যালি সিগন্যালগুলো রিসিভ করি। রিমোট সেন্সিং ডেটা বেসিক্যালি কনসিস্ট অফ ওয়েভলেন্থ ইন্টেন্সিটি ইনফরমেশন, যেটা আমি প্রথমে বললাম যে এখানে আমরা এই যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা বিভিন্ন ওয়েভ ফরম্যাটে আসে। তো তার মধ্যে সবগুলো ওয়েভ কিন্তু রিমোট সেন্সিং এ কিন্তু পার্টিসিপেট করে না। আমরা একটু পরে সেটা দেখব যে সব ধরনের ওয়েভলেন্থ বা সব ধরনের ওয়েভ কিন্তু এই রিমোট সেন্সিং কিন্তু পার্টিসিপেট করে না। তো যে সমস্ত ওয়েভলেন্থ গুলা রিমোট সেন্সিং এ পার্টিসিপেট করে, আমরা বেসিক্যালি সেই ওয়েভলেন্থ গুলো নিয়েই নেক্সট ডিসকাস করব। তো বলা হচ্ছে কি, রিমোট সেন্সিং ডেটা বেসিক্যালি কনসিস্ট অফ ওয়েভলেন্থ ইন্টেন্সিটি ইনফরমেশন বাই কালেক্টিং দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লিভিং দ্য অবজেক্ট। দ্যাট মিনস, তাহলে পার্টিকুলার যে অবজেক্ট আমরা ডিটেক্ট করতে যাচ্ছি বা মেজার করতে যাচ্ছি, বা সেটা ফিচারও হইতে পারে বা এরিয়া হইতে পারে, তাহলে ওই পার্টিকুলার অবজেক্ট থেকে যে রেডিয়েশনটা আসবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা একটু পরে টোটাল প্রসিডিউরটা এক্সপ্লেন করব যে অবজেক্ট থেকে রেডিয়েশনটা কেন আসে, কোত্থেকে আসে। তাহলে যখনই অবজেক্ট থেকে রেডিয়েশন হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, ওই রেডিয়েশনের ওয়েভগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে সেন্সরগুলো বলতে পারে যে এই অবজেক্টটা আসলে কোন ধরনের অবজেক্ট। তো এই যে রেডিয়েশন গুলো আসবে অবজেক্ট থেকে, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো আসে, ওই রেডিয়েশন থেকে সে সেন্সরের কাজ হচ্ছে কি স্পেসিফিক ওয়েভলেন্থ গুলো বের করে এবং তার ইন্টেন্সিটি মেজার করার মাধ্যমে আমরা জানতে পারি যে এটা কোন ধরনের অবজেক্ট। আমরা বেসিকটা কি বুঝতে পারছি নাকি? Sir, remote sensing is restricted to methods that employ EM energy. এই লাইনটা একটু বুঝিয়ে দিবেন আরেকবার। আচ্ছা, এখানে যেটা বলেছিলাম, এটা শুধুমাত্র রিমোট সেন্সিংটা কাজ করা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি নিয়ে, এবং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মধ্যে কি কি ওয়েভ ইনভলভ এটা আমরা একটু পরে দেখব ডিটেইলস। তো এখানে শুধুমাত্র বলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মাধ্যমে, এই মেথডটা ইউজ করার মাধ্যমে রিমোট সেন্সিংটা কাজ করে, অন্য কোনো মেথড কিন্তু ইনভলভ না এই ক্ষেত্রে।
এবং সেটার ক্ষেত্রে বলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বলতে কি কি বলা হচ্ছে, লাইট হইতে পারে, সেটা হিট হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, সবগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। সবগুলো কিন্তু আমরা এনার্জি ফরম্যাটেই পাই, তাই না? লাইটটাকে আমরা এনার্জি ফরম্যাটে পাই না, বা হিটটা আমরা এনার্জি ফরম্যাটে পাচ্ছি না, বা মাইক্রোওয়েভটা কিন্তু আমরা এনার্জি ফরম্যাটে পাচ্ছি। তো বলা হচ্ছে কি রিমোট সেন্সিং ইজ রেস্ট্রিক্টেড টু মেথডস দ্যাট এমপ্লয় ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। পার্টিকুলারলি শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এমপ্লয় করেই সে রিমোট সেন্সিং এর কাজটা করে। আমি কি এখন বুঝাইতে পারছি? জি স্যার। মানে স্পেসিফিক ভাবে যদি বলি, রিমোট সেন্সিং এর কাজটা কমপ্লিটলি হবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মাধ্যমে, নাথিং এলস। ক্লিয়ার? এবং এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মধ্যেও কিন্তু আমি যদি বা বারবার বলতেছি কথাটা, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মধ্যে একটা হিউজ রেঞ্জের কিন্তু ওয়েভ পাওয়া যায়, অনেকগুলা ওয়েভলেন্থের ওয়েভ পাওয়া যায়। সবগুলা ওয়েভলেন্থের ওয়েভ রিমোট সেন্সিং এ কিন্তু পার্টিসিপেট করে না, সেই কারণে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড, যে পার্টিকুলার একটা সেগমেন্টের জন্য রিমোট সেন্সিংটা কাজ করবে। এটা আরো ক্লিয়ার হবে, আমরা ডিটেইলস একটু একটু দেখে যাই, তখন আস্তে আস্তে বুঝতে পারবো। তো বলা হচ্ছে যেটা ফটো ইন্টারপ্রিটেশন ক্যান বি কনসিডার্ড এজ দ্য প্রিমিটিভ ফর্ম অফ রিমোট সেন্সিং। তো আমরা এর আগে যেটা ফটোগ্রামেট্রি পড়ে আসছি, আমরা অলরেডি দেখে আসছি যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফ থেকে কিভাবে ইন্টারপ্রিট করা যায় অবজেক্টগুলোকে, অবজেক্টগুলোর হাইট বলি বা ডিসটেন্স বলি, কিভাবে ইন্টারপ্রিট করা যায়। তো এটাও আসলে, এই ফটোগ্রাফটাও আসলে ওয়ান কাইন্ড অফ রিমোট সেন্সিং আলটিমেটলি। আচ্ছা, এটা কি কেউ এক্সপ্লেন করতে পারবা কেন আমরা ফটো ইন্টারপ্রিটেশন বা ফটোগ্রামেট্রিকে রিমোট সেন্সিং এর সাথে কম্পেয়ার করতেছি? আমরা ফটোগ্রামেট্রিকে তিন ভাগে ভাগ করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি, এরিয়াল ফটোগ্রামেট্রি, আর একটা হচ্ছে স্পেস ফটোগ্রামেট্রি। এখানে কোন ধরনের ফটোগ্রামেট্রিটা ইউজ করা হয়? স্পেস ফটোগ্রামেট্রি স্যার। বুঝি নাই। এই যে আমরা এখানে রিসোর্স গুলা দেখি, হ্যাঁ, এরিয়াল ফটোগ্রামেট্রি এবং স্পেস ফটোগ্রামেট্রি। এই কারণে বলা হচ্ছে কি ফটো ইন্টারপ্রিটেশন can be considered as the primitive form of remote sensing. তো এখানে কিন্তু আসলে আমরা ধরো একটা এয়ারক্রাফট থেকে বা স্যাটেলাইট থেকে ইমেজ গুলা তুলতেছি বা ফটোগ্রাফ গুলা নিচ্ছি, তো এটাও একটা রিমোট সেন্সিং না? অনেক দূর থেকে আমরা অবজেক্ট গুলাকে আইডেন্টিফাই করতে পারতেছি, তাই না? বুঝছি কিনা? জি স্যার। এবার আসি আমরা রিমোট সেন্সিং এ দুই ধরনের সিস্টেম নিয়ে কথা বলা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সিস্টেম আর একটা হচ্ছে প্যাসিভ সিস্টেম। অ্যাক্টিভ সিস্টেমের মধ্যে যেই সিস্টেমগুলো ইউজ করা হয়, সেগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় রাডার, সোনার, লেজার এটসেট্রা। আর প্যাসিভ সিস্টেমের মধ্যে যেগুলো ইউজ করা হয় হিউম্যান আই, একটু আমরা প্রথমে যেটা বলেছিলাম ক্যামেরা এন্ড রেডিওমিটার। তো এই সিস্টেমের কাজগুলো কি একটু দেখি আমরা। Classification of remote sensing is broadly classified into two categories: passive remote sensing and active remote sensing. তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম, অ্যাক্টিভে পাচ্ছি কি কি? রাডার, সোনার, লেজার। আর প্যাসিভে পাচ্ছি হচ্ছে হিউম্যান আই, ক্যামেরা, রেডিওমিটার। তাহলে প্যাসিভ রিমোট সেন্সিং এর কাজটা কি হয়? ইট ইউজেস সান অ্যাজ এ সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। বলা হচ্ছে কি, আচ্ছা এখানে যেটা দরকার রিমোট সেন্সিং এর ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির একটা সোর্স দরকার। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, টোটাল সিস্টেমের ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির একটা সোর্স থাকতে হবে। সেটা প্যাসিভ সিস্টেমের ক্ষেত্রেও থাকতে হবে এবং অ্যাক্টিভ সিস্টেমের ক্ষেত্রেও থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এই সোর্স, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স ছাড়া আমরা আর্থ সারফেসের উপর কোনো অবজেক্ট বা ফিচারকে কিন্তু ডিটেক্ট করতে পারবো না। তো প্যাসিভ সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে কি ইট ইউজেস সান, সূর্যকে, অ্যাজ এ সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। অর্থাৎ প্যাসিভ সিস্টেমে সানকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স হিসেবে কনসিডার করা হয় and records the energy that is naturally radiated and or reflected from the objects. এটা দিয়ে কি বুঝলাম? এখানে আসলে যে ঘটনাটা ঘটে যে সান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তো আসবে, কোথায় আসবে? আর্থ সারফেসের উপর। আর্থ সারফেসের উপর আসার পরে আমরা পার্টিকুলার যদি কোনো অবজেক্টের উপর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটাকে কনসিডার করে থাকি, ধরো সান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা আসলো কোথায়? আর্থ সারফেসের কোন একটা অবজেক্টের উপর।
এরপর ওই অবজেক্ট থেকে কি হবে, ওই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যেটা সূর্য থেকে আসতেছে ওইটা অবজেক্ট থেকে কিছু অংশ রিফ্লেক্ট হইতে পারে, আবার কিছু অংশ রেডিয়েট হইতে পারে ন্যাচারালি অবজেক্ট থেকে। তাহলে এই যে রিফ্লেকশন হচ্ছে কিছু এনার্জি বা কিছু এনার্জি যে রেডিয়েট হচ্ছে, এই যে রেডিয়েশন থেকে রেডিয়েশনের ওয়েভলেন্থ অ্যানালাইসিস করে আমরা আসলে বুঝতে পারি ওই অবজেক্টটা কোন ধরনের অবজেক্ট। এটা কি ক্লিয়ার? এই যে অবজেক্ট যে গ্রাউন্ড সারফেসের উপর কোন অবজেক্ট বা ফিচার এরা যে রিফ্লেকশন করতেছে বা রেডিয়েশন করতেছে, দ্যাট মিন্স পার্টিকুলার কিছু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তো রিফ্লেক্ট করে বা রেডিয়েট করে। এই এনার্জিটা প্রথমে একটা সোর্স থেকে আসতে হবে। অবজেক্ট যে এনার্জিটা রিলিজ করে বা রিফ্লেক্ট করে বা রেডিয়েট করে, এই এনার্জিটা কোনো একটা সোর্স থেকে আসতে হবে। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা কোত্থেকে আসতেছে? সান থেকে। কার উপর? অবজেক্টের উপর। তখন অবজেক্ট কি করে, ওই এনার্জিটা প্রথমে রিসিভ করে সে কিছু এনার্জি রিফ্লেক্ট করে, কিছু এনার্জি রেডিয়েট করে। ওই রিফ্লেক্টেড এনার্জি বা রেডিয়েটেড এনার্জিকে অ্যানালাইসিস করে, ওই এনার্জির ওয়েভলেন্থকে অ্যানালাইসিস করে, তখন বলা যায় যে অবজেক্টটা আসলে কি ধরনের অবজেক্ট। এরপর অ্যাক্টিভ সিস্টেমে কি করা হয়? ইট ইউজেস ইটস ওন সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। অর্থাৎ অ্যাক্টিভ সিস্টেমগুলো যেটা করে, এদের নিজস্ব কিছু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স থাকে। নিজস্ব সোর্স বলতে কি বোঝায়? এরা নিজেরাই প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ক্রিয়েট করে, এরপর সেগুলা ওই অবজেক্টের উপর কি করে? অবজেক্টের উপর এমিট করে সেই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি গুলাকে। তখন ওই এনার্জি গুলা এসে অবজেক্টের উপর পড়বে, এরপর অবজেক্ট ওই এনার্জিটাকে রিসিভ করে কিছু কিছু এনার্জি রিফ্লেক্ট করবে বা রেডিয়েট করবে। এরপর ওই রেডিয়েটেড এনার্জি বা রিফ্লেক্টেড এনার্জিটাকে অ্যানালাইসিস করে, ওয়েভলেন্থ গুলাকে অ্যানালাইসিস করে, তখন অবজেক্ট গুলাকে সে ডিটেক্ট করতে পারে। ক্লিয়ার কিনা? এই দুইটা সিস্টেমের মধ্যে মেইন ডিফারেন্স যে জায়গাতে, সেটা হচ্ছে প্যাসিভ সিস্টেমের ক্ষেত্রে সানকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স হিসেবে কনসিডার করা হয়, আর অ্যাক্টিভ সিস্টেমগুলোর ক্ষেত্রে তাদের নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স গুলাকে কনসিডার করে। আইডিয়ালাইজড রিমোট সেন্সিং সিস্টেম, যে এই সিস্টেমের মধ্যে আসলে কি কি থাকবে? প্রথমে একটা এনার্জি সোর্স থাকতে হবে, ফার্স্ট ওয়ান, এন্ড দেন প্রপাগেশন অফ এনার্জি থ্রু অ্যাটমসফিয়ার। এরপর কি হবে? ওই এনার্জি সোর্স থেকে, সেটা সান হইতে পারে বা আমরা যেগুলা অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি কি বলেছিলাম, রাডার, সোনার বা লেজার, এখান থেকেও কিছু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কি হতে পারে? ইমিট হইতে পারে। এরপর বলা হচ্ছে কি এনার্জি সোর্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রপাগেট করবে থ্রু অ্যাটমসফিয়ার। আবার বলি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি সোর্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি গুলা প্রপাগেট করবে থ্রু অ্যাটমসফিয়ার টু দ্য অবজেক্ট। এনার্জি ইন্টারাকশন উইথ আর্থ সারফেস ফিচার্স। এরপর কি হবে? এই যে এনার্জিটা আসতেছে আর্থ সারফেসের কোন একটা ফিচারের উপর, তখন ওই এনার্জির সাথে আর্থ সারফেসের ফিচার বা অবজেক্টের সাথে ইন্টারাকশন হবে, এনার্জির ইন্টারাকশন। দ্যাট মিন্স ওই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির মধ্যে একটা ভেরিয়েশন হবে, একটা ইন্টারাকশন হবে, এবং ইন্টারাকশনের পরে ওই ফিচারগুলা কিছু এনার্জি রিফ্লেক্ট করবে, কিছু এনার্জি রেডিয়েট করবে। এটাকে বলা হচ্ছে ইন্টারাকশন। এরপরের ঘটনা কি? এয়ারবোর্ন or spaceborne sensors receiving the reflected and emitted energy. তাহলে এরপরে কি? ওই যে সেন্সরগুলো থাকবে কোথায় বলছিলাম, না হয় এয়ারক্রাফটে থাকবে, না হয় স্যাটেলাইটে থাকবে। ওই সেন্সরগুলো কি করবে? ওই ফিচার বা অবজেক্ট থেকে যে এনার্জিটা রেডিয়েট হচ্ছে বা রিফ্লেক্ট হচ্ছে বা ইমিটেড হচ্ছে, ওই এনার্জিটাকে সে রিসিভ করবে। এরপরের কাজ কি? ট্রান্সমিশন অফ ডেটা টু আর্থ স্টেশন এন্ড জেনারেশন অফ ডেটা প্রডিউস। এরপরের কাজটা কি? সেন্সর থেকে ওই ডেটাগুলা বা ইনফরমেশন গুলা ট্রান্সমিট হবে কোথায়? আর্থের কোন স্টেশনে, ডেটা রিসিভিং স্টেশনে রিসিভ হবে বা ট্রান্সমিট হবে, এন্ড জেনারেশন অফ ডেটা প্রডিউস। এরপর ওখান থেকে আমরা ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারবো। এবার এই ডেটাগুলাকে মাল্টিপল ডেটা ইউজাররা বিভিন্নভাবে ইউজ করতে পারবে। যেমন ধরে এই ডেটাগুলাকে সিভিল ইঞ্জিনিয়াররা একটা পারপাজ ইউজ করবে, আর্কিটেক্টরা একটা পারপাজ ইউজ করবে, যারা আরবান এন্ড রিজিওনাল প্ল্যানার তারা একটা পারপাজ ইউজ করবে, যারা মাইনিং এন্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার তারা একটা পারপাজ ইউজ করবে, যারা আর্কিওলজিস্ট তারা একটা পারপাজ ইউজ করবে। দ্যাট মিন্স এই ডেটাগুলোকে আসলে
বিভিন্ন ধরনের ইউজার বিভিন্ন পারপাজে ইউজ করতে পারবে। টোটাল সিস্টেমটা এখন বুঝতে পারছি? রিমোট সেন্সিং এ কি কি কাজ হয়? বুঝা গেছে নাকি কনফিউজড? মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এবার একটা ডায়াগ্রাম দেখি, আরো ক্লিয়ার হবে। তাইলে সানটা হচ্ছে আমার প্যাসিভ এনার্জি সিস্টেম, সরি ইলেকট্রোম্যাগনেটিক সোর্স, বেসিক্যালি যেটাকে আমরা প্যাসিভ সিস্টেম ইউজ করে থাকি। তো সান থেকে কি হচ্ছে দেখো, সান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রপাগেট হচ্ছে কোথায়? টুয়ার্ডস দ্য আর্থ সারফেস। এই যে এখানে লেখাই আছে প্রপাগেশন অফ এনার্জি থ্রু অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার দিয়ে সান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা প্রপাগেট করতেছে কোথায়? টুয়ার্ডস দ্য আর্থ সারফেস। তাহলে আর্থ সারফেসে বিভিন্ন ধরনের ফিচার আছে, ওয়াটার বডি আছে, হিল আছে, ভ্যালি আছে, ফরেস্ট আছে, বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, বা বিল্ডিং থাকতে পারে বা যে কোনো স্ট্রাকচার থাকতে পারে। তো ওই এনার্জিটা প্রপাগেট করে আর্থ সারফেসের কোনো একটা অবজেক্ট বা ফিচারের উপর পড়লো, এরপর ফিচারের সাথে ওই এনার্জির ইন্টারাকশন হবে। ইন্টারাকশনের পরে ওই ফিচারগুলা কিছু এনার্জি ইমিট করবে বা রিফ্লেক্ট করবে বা রেডিয়েট করবে। তো যে এনার্জি গুলা রিফ্লেক্ট হচ্ছে বা এমিটেড হচ্ছে ফ্রম দা ফিচার অফ দা আর্থ সারফেস, ওই এনার্জি গুলা আবার যাবে কোথায়? সেন্সরে। এই সেন্সর গুলা থাকবে কোথায়? না হয় এয়ারক্রাফটের উপর থাকবে আর না হয় স্যাটেলাইটে থাকবে। এই সেন্সর গুলা এই এনার্জি গুলাকে কি করে রিসিভ করে, রিসিভ করার পর সে এই সিগন্যাল গুলাকে আবার পাঠায় কোথায়? ট্রান্সমিশন অফ ডেটা টু আর্থ স্টেশন এন্ড জেনারেশন অফ ডেটা প্রোডাক্টস। তাহলে এবার সে সিগন্যাল গুলাকে পাঠাচ্ছে কোথায়? এই যে আমরা অ্যান্টেনার মাধ্যমে রিসিভ করতেছি আর্থ স্টেশনে। রিসিভ করে এরপর আমরা বিভিন্ন মনিটরের মাধ্যমে ওই ডেটা গুলাকে অ্যানালাইসিস করি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করে আমরা ওই অবজেক্ট সম্পর্কে ফাইনালি আইডিয়াটা পেতে পারি বা ইনফরমেশন গুলা পেতে পারি। এরপর আমরা ওই ডেটাগুলা বিভিন্ন মাল্টিপল ডেটা ইউজাররা বিভিন্ন জনে বিভিন্ন পারপাজে ইউজ করতে পারে। বুঝা গেছে টোটাল সিস্টেমটা? বুঝছি নাকি? আরেকবার শর্টে একবার বলেন। আচ্ছা, আবার বলতেছি। প্রথমে সান থেকে এটা শুধু সান না, এটা এখানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স সানও হইতে পারে, বা আমরা যেটা বললাম রাডার, সোনার, লেজার, এগুলো হইতে পারে। তো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি গুলা প্রপাগেট করে আর্থ সারফেসে আসবে। আর্থ সারফেসের উপর বিভিন্ন অবজেক্টের সাথে ইন্টারাকশন করে ওই অবজেক্ট থেকে আবার ওই এনার্জিটা কনভার্টেড ভার্সনে কিছু অংশ রিফ্লেক্টেড হবে, কিছু অংশ ইমিটেড হবে। বেসিক্যালি এই এনার্জিটা থেকে এই এনার্জিটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি এই অবজেক্টটা কি রকম। এই যে রিফ্লেক্টেড এন্ড ইমিটিং এনার্জি, এটা প্রথমে সেন্সর রিসিভ করবে, এরপর সেন্সর সিগন্যাল গুলাকে পাঠাবে কোথায়? আর্থ স্টেশনে। ওখান থেকে আমরা বিভিন্ন মনিটরের মাধ্যমে ওই ডেটাগুলাকে অ্যানালাইসিস করে তখন আমরা প্রোডাক্ট গুলা বের করতে পারবো বা অবজেক্ট সম্পর্কে আমরা ইনফরমেশন গুলা পাবো। এন্ড দেন বিভিন্ন ইউজাররা সেই ডেটাগুলাকে অ্যানালাইসিস করে যার যার প্রয়োজন অনুযায়ী সে তার কাজে ইউজ করতে পারবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এটাকে আরেকটা ডেমো দিয়ে দেখানো হচ্ছে। সান থেকে এনার্জি আসতেছে অ্যাটমসফিয়ার হয়ে, ধরো একটা টার্গেট অবজেক্ট হচ্ছে আমার একটা গাছ, এখান থেকে আবার কিছু এনার্জি রিফ্লেক্ট হবে, আবার অ্যাটমসফিয়ার দিয়ে রিফ্লেক্ট হবে, আবার সেন্সিং সিস্টেমে যাবে, দ্যাট মিন্স সেন্সরে। ধরো এখানে একটা স্যাটেলাইট দেখাচ্ছে, সেন্সর থেকে আবার সেটা আর্থ স্টেশনে আসবে, ওখান থেকে প্রসেসিং করে অ্যানালাইসিস করে তারপর বিভিন্ন ইউজার তাদের কাজে বিভিন্নভাবে ইউজ করতে পারবে। এখানে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সান থেকে যখন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আসে তখন সেটা অ্যাটমসফিয়ার দিয়ে আসে। এখন অ্যাটমসফিয়ারের মধ্যে তো অনেক ধরনের জিনিস থাকতে পারে, ক্লাউড থাকতে পারে, ডাস্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন এলিমেন্ট থাকতে পারে। এতে হয় কি, সান থেকে যেটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আসে সেটার মধ্যে একটু পরিবর্তন হয়, অ্যাটমসফিয়ারের সাথে ইন্টারাকশনের মাধ্যমে একটু পরিবর্তন হয়। যখন আবার টার্গেট থেকে যখন ওই রিফ্লেক্টেড বা ইমিটেড এনার্জিটা যখন অ্যাটমসফিয়ার দিয়ে সেন্সরের দিকে যায় তখনও কিন্তু ওই সিগন্যালের মধ্যে কিছু পরিবর্তন হয় অ্যাটমসফিয়ারের সাথে ইন্টারাকশনের মাধ্যমে। তাহলে যত বেশি অ্যাটমসফিয়ারের সাথে যত বেশি ইন্টারাকশন হবে, যত বেশি পরিবর্তন হবে, আমরা কিন্তু অবজেক্টের ইনফরমেশন তত ভালো পাবো না। বুঝে গেছে কিনা?
ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা যদি অ্যাটমসফিয়ারের সাথে বেশি ইন্টারঅ্যাকশন করে বা বেশি যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ওয়েভ প্রপার্টি যদি কনভার্টেড হয়ে যায় বা বেশি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশন গুলো আমরা পাবো না, তাই তো? জি স্যার। আচ্ছা, এটাও আমরা এক্সপ্লেইন করব যে কিভাবে আসলে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এবার আমরা সিম্পলি যদি একটু ডিটেইলস বলি, দ্য এনার্জি সোর্স, দ্য ইউনিফর্ম এনার্জি সোর্স প্রোভাইডস এনার্জি ওভার অল ওয়েভলেন্থ, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি থেকে আমরা সব ধরনের ওয়েভলেন্থ পেয়ে থাকি। দ্য প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম রিলাইজ অন sun as the strongest source of electromagnetic energy, definitely, and measures energy that is either reflected and or emitted from the earth's surface features. However, active remote sensing systems use their own source of electromagnetic energy. Clear? তাহলে সোর্স নিয়ে যেটা বললো, হ্যাঁ বলো। ক্লিয়ার স্যার। propagation of energy from the atmosphere, এটা জাস্ট টোটাল প্রসেসটাকে আমরা একটু ব্রিফলি বলার চেষ্টা করতেছি। আবার propagation of energy from the atmosphere, the electromagnetic energy from the source pass through the atmosphere on its way to the earth's surface. Also, after reflection from the earth's surface, it again pass through the atmosphere on its way to sensor. The atmosphere modifies the wavelength and spectral distribution of energy to some extent, and this modification varies particularly with the wavelength. তাহলে এই যে মডিফিকেশন বা চেঞ্জটা, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে ওয়েভগুলো অ্যাটমসফিয়ার দিয়ে আসতেছে বা এনার্জিটা আসতেছে, ওই ওয়েভ বা এনার্জির ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে এই মডিফিকেশনটা হয়। যার ওয়েভলেন্থ বেশি তার এক ধরনের পরিবর্তন হয়, যার ওয়েভলেন্থ কম তার এক ধরনের পরিবর্তন হয়। বেসিক্যালি মডিফিকেশন ডিপেন্ড করা হচ্ছে বিভিন্ন ওয়েভের ওয়েভলেন্থের উপর। ইন্টারঅ্যাকশন অফ এনার্জি উইথ সারফেস ফিচার্স অফ দ্য আর্থ, the interaction of electromagnetic energy with earth's surface features generates reflected and or emitted signals, that means spectral response patterns or signatures bola hoy, jetake simply the spectral response patterns play a central role in detection, identification and analysis of earth's surface material. তাহলে বলা হচ্ছে কি যে আর্থ সারফেসের সাথে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কিছু এনার্জি রিফ্লেক্ট হবে, কিছু এনার্জি এমিট হবে। এই রিফ্লেক্টেড এনার্জি বা সিগন্যালগুলো ইউজ করে আমরা ওই আর্থ সারফেসের ফিচারগুলোকে ডিটেক্ট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি এন্ড অ্যানালাইসিস করতে পারি। এয়ারবোর্ন অর স্পেসবোর্ন sensors are electromagnetic instruments designed to receive and record transmitted energy from the earth's surface. They are mounted on satellites, aeroplanes or even balloons. এক সময় কিন্তু প্রথম দিকে অনেক আগেই বেলুনেও কিন্তু অনেক সময় সেন্সর রাখতো, যখন স্যাটেলাইট ছিল না বা সফিস্টিকেটেড এরোপ্লেন ছিল না। The sensors are highly sensitive to wavelengths. এই কারণে সেন্সরগুলো কিন্তু ইউজ করা হয়, কারণ এগুলা যে কোনো ধরনের ওয়েভলেন্থকে ডিটেক্ট করতে পারে। yielding data on the absolute brightness from the object as a function of wavelength, এবং এই ওয়েভলেন্থের মাধ্যমে অবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারে। Transmission of data to earth station and a data product generation. The data from the sensing system or sensors is transmitted to the ground-based earth station along with the telemetry data. যে ডাটাগুলা, যে সিগন্যালগুলো আসে এগুলাকে বেসিক্যালি টেলিমেট্রি ডেটা বলা হয়। The real-time data, that means instantaneous data handling system consists of high-density data taps for recording and visual devices such as televisions for quick look displays. The data products are mainly classified into two categories: pictorial data, or that means photograph, or digital product. স্যার টেলিমেট্রি ডেটা আর রিয়েল টাইম ডেটার মধ্যে পার্থক্য কি? এটাই সেম জিনিস। এটাকে রিয়েল টাইম বলা হচ্ছে কেন, একদম ইনস্ট্যান্ট তুমি ডেটাটা পাবা। এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত হয়।
এই যে সোর্স থেকে রেডিয়েশনটা এই এনার্জিটা প্রপাগেট করতেছে আর্থ থেকে আবার প্রপাগেট করতেছে তোমার সেন্সর সাথে সাথে ইনস্ট্রুমেন্টটা কোথায় পাঠিয়ে দিবে, আর্থ স্টেশনে পাঠিয়ে দিবে। এই কারণে এটাকে বলা হচ্ছে রিয়েল টাইম ডাটা। মানে এটা এরকম না যে 1 মাস আগে ডাটাটা সেন্সর পাইছে, 1 মাস পরে ডাটাটা আমাদের এই আর্থ স্টেশনে পৌঁছে, এরকম কিন্তু না। এই কাজটা কিন্তু খুব ইনস্ট্যান্ট হয়। এবং রিয়েল টাইম ডাটাগুলোকে বলা হচ্ছে বেসিক্যালি টেলিমেট্রি ডাটা। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। Multiple data user. The multiple data users are those who have knowledge of great depth, both of their respective disciplines as well as of remote sensing data and analysis techniques. The same set of data becomes various forms of information for different users with the understanding of their field and interpretation skill. বলা হচ্ছে কি হয়তোবা দেখা যাবে ডেটা সেট সেম হওয়ার পরেও এই সেম ডেটা সেট থেকে কিন্তু মাল্টিপল ইউজাররা তাদের কাজের ফিল্ডের উপর ডিপেন্ড করে, তাদের স্কিলনেসের উপর ডিপেন্ড করে এই সেম ডাটাকে তারা বিভিন্ন ফরম্যাটে ইউজ করতে পারে। এবার আসি যেটা নিয়ে আসলে মেইন কনসার্ন রিমোট সেন্সিং, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। It is a form of energy that moves with the velocity of light in a harmonic pattern consisting of sinusoidal waves equally and repetitively spaced in time. এটা বুঝছি কিনা? বলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা কিভাবে মুভ করে, এটা হচ্ছে লাইটের ভেলোসিটিতে মুভ করে এবং এটা হারমোনিক প্যাটার্ন মেইনটেইন করে। হারমোনিক প্যাটার্ন মিন্স কি? সাইনুসয়েডাল ওয়েভ, যেটা এটা একটা সাইনুসয়েডাল ওয়েভ না? জি স্যার। দ্যাট মিন্স এটা একটা হারমোনিক প্যাটার্ন। বলা হচ্ছে কি ইট হ্যাজ টু ফিল্ডস। ইলেকট্রিক ফিল্ড, যেহেতু আমরা প্রথমে বলে আসতেছি ইলেকট্রোম্যাগনেটিক, দ্যাট মিন্স এটাতে ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, বোথ বিং অর্থোগোনাল টু ইচ আদার, এবং এই দুটো ফিল্ড একটা আরেকটা পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। shows the electromagnetic wave pattern in which the electric components are vertical and the magnetic components are horizontal. তাহলে দেখো এখানে দুইটা হারমোনিক মোশন দেখতে পাচ্ছি বা সাইনুসয়েডাল ওয়েভ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার ভার্টিক্যালি পিকগুলো পাচ্ছি আর একটা হরাইজন্টালি পিকগুলো পাচ্ছি। বুঝা যাচ্ছে? ভার্টিক্যালি যে পিকগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে, আর আমরা হরাইজন্টালি যে পিকগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডে along the distance। বুঝছি কিনা? জি স্যার। আর এখানে ওয়েভলেন্থ বলতে কি বোঝায়? এগুলো তো আমরা ফিজিক্সের জিনিস পড়ে আসছিলাম, আমরা কিন্তু এই জিনিসগুলো ফিজিক্সে পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের? তাহলে ওয়েভলেন্থ আমরা কিভাবে পাবো বলো তো? ওয়েভলেন্থ একটা পিক থেকে আরেকটা পিক। হ্যাঁ, এগুলা বেসিক্যালি নয়েজ হচ্ছে কোত্থেকে? এই পিকগুলো আমরা পাবো হচ্ছে তোমার সেম সাইনের দুইটা পিক, তাই না? পিকগুলো ডেফিনেটলি সেম সাইনের হইতে হবে। জি স্যার। তাই তো? আইদার পজিটিভ, দুইটাই পজিটিভ, অর দুইটাই নেগেটিভ, তাই তো? আর এখানে অ্যামপ্লিটিউড কোনটা? ম্যাক্সিমাম পিক ভ্যালু স্যার, ম্যাক্সিমাম মেইন পজিশন। এক্স্যাক্টলি, পিক ভ্যালুটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। আর ফ্রিকোয়েন্সিকে আমরা কিভাবে ডিফাইন করি বলো তো? ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ডে স্যার যতগুলা 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। 1 সেকেন্ডে যতগুলা পিক পাওয়া যাবে, তাই তো? পিক পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড স্যার। পিক না সাইকেল পার সেকেন্ড না, মানে কতগুলো সাইকেল সম্পূর্ণ করবে। দ্যাট মিন্স একটা পার্টিকুলার সেকশন বা একটা পার্টিকুলার পয়েন্ট, এটা কিন্তু ডিফাইন করে দিতে হবে। এটা মানে সব জায়গাতে না, তুমি যে পার্টিকুলার সেকশন বা পয়েন্ট কনসিডার করবা, ওই পার্টিকুলার পয়েন্ট বা সেকশনে পার সেকেন্ডে কয়টা সাইকেল পাচ্ছি আমরা, সেটাই হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং যেটাকে আমরা জেনারেলি হার্টজ হিসেবে বলি, তাই না? Electromagnetic energy consists of photons
having particle like properties such as energy and momentum. আচ্ছা, বলা হচ্ছে কি যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা লাইট ফরম্যাটে আসে, লাইটের ওয়েভ মেইনটেইন করে মুভ করে, তাহলে এটাকে বলা হচ্ছে কি এই এনার্জিটা বেসিক্যালি কনসিস্ট অফ ফোটনস। হ্যাভিং, যে ফোটনগুলোর কি থাকবে, পার্টিকেল লাইক প্রপার্টিজ থাকবে। পার্টিকেল লাইক কণা, আমরা পড়ছিলাম না কণা এবং তরঙ্গ, মনে আছে ফিজিক্সের কনসেপ্টগুলা? জি স্যার। তো বলা হচ্ছে কি এই ফোটনস গুলা পার্টিকেলের মতো বিহেভ করে। দ্যাট মিন্স এই ফোটনে কি কি থাকবে, এনার্জি থাকবে এবং মোমেন্টাম থাকবে। The electromagnetic energy is characterized in terms of velocity of c, velocity of light, that means c, wavelength lambda and frequency f. These parameters are related by the equation. এটা তো জানা সবার, c equals to f lambda. জি স্যার। যেখানে lambda হচ্ছে কি wavelength, which is the distance between two adjacent peaks. The wavelength sensed by many remote sensing system, that means sensors, are extremely small and are measured in terms of micrometer or nanometer. That means sensor যে ওয়েভ গুলাকে রেকর্ড করে বা মেজার করে সেগুলার কিন্তু ওয়েভলেন্থ খুবই কম হয় এবং এটা অনেকটা মাইক্রোমিটার লেভেলেও থাকে, আবার অনেক সময় ন্যানোমিটার লেভেলেও থাকে। এত কম ওয়েভলেন্থ, এই মিনিমাম ওয়েভলেন্থের ওয়েভগুলোও কিন্তু সেন্সর কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। সেন্সর গুলো ওভাবেই ডিজাইন করা হয়। f হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, which is defined as the number of peaks that pass any given point in 1 second and is measured in hertz. Clear? The amplitude is the maximum value of the electric or magnetic field and is a measure of the amount of energy that is transported by the wave. That means এই amplitude দেখে আমরা বুঝতে পারবো এটার এনার্জি কন্টেন্ট কি রকম, এনার্জি বেশি না কম সেটা তার amplitude দেখেই বোঝা যাবে ওই ওয়েভের। বুঝছি কিনা? বুঝছি নাকি? এবার আসি আমরা ওয়েভ থিওরি দিয়ে যদি বলি, ওয়েভ থিওরি কনসেপ্টস এক্সপ্লেইনস হাউ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি propagates in the form of a wave. However, this energy can only be detected when it interacts with the matter or objects. This interaction suggests that the energy consists of many discrete units called photons, whose energy Q is given by Q equals to hf. এটাও আমরা পেয়েছি ফিজিক্সে, h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা হচ্ছে এটা জুল সেকেন্ডে। Where the above equation suggests that shorter the wavelength of radiation, more is the energy content. বুঝছি কিনা? Yes sir. এনার্জির সাথে তোমার ওয়েভলেন্থটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স ওয়েভলেন্থ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে এনার্জি কন্টেন্টটা বেশি হবে, তাই তো? জি স্যার। এবার আসি আমরা মোস্ট ইন্টারেস্টিং টপিকস, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আর যেটাকে আমরা সিগনেচার বলতাম। এরকম কিছু কি দেখছিলাম আগে? ফিজিক্সে মনে হয় দেখছিলা তোমরা? কেমিস্ট্রিতে নাকি? হ্যাঁ কেমিস্ট্রিতেও, হ্যাঁ ছিল স্যার, ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রিতেও ছিল। হ্যাঁ হ্যাঁ সরি আমি ভুলে গেছি, কেমিস্ট্রিতেও ছিল। আচ্ছা এখান থেকে কিছু বোঝা যায়? দেখো তো একটু, প্রথম আমরা উপরে ডায়াগ্রামটা দেখি। এখানে জাস্ট অ্যালং দা লেন্থ ওয়েভলেন্থের ইনক্রিমেন্টটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, অ্যালং দা লেন্থ ওয়েভলেন্থের ইনক্রিমেন্টটা বোঝানো হচ্ছে মাইক্রোমিটার ইউনিটে। ক্লিয়ার? তাহলে এখান থেকে ওয়েভলেন্থটা আস্তে আস্তে বাড়তেছে 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 একদম 10 টু দি পাওয়ার 9 মাইক্রোমিটার পর্যন্ত। আর শুরু হচ্ছে তোমার বিলো 10⁻6 থেকে শুরু হচ্ছে। আচ্ছা দেখো মাঝখানে একটা ব্ল্যাক সেগমেন্ট দেওয়া আছে, এটার নাম হচ্ছে ভিজিবল রেঞ্জ। এই ভিজিবল রেঞ্জটাকে আমরা আবার তিনটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, ব্লু, গ্রিন, রেড, বিজিআর যেটাকে বলি আমরা। এবং ব্লুর চেয়ে এটাতে আবার একটা নিউট্রাল জোন থাকে, সরি অ্যাটাচড জোন থাকে। ব্লুর সাথে কিছু পোরশন আলট্রাভায়োলেট থাকবে
আর রেড এর সাথে কিছু পোরশন নিয়ার ইনফ্রারেড থাকবে। তো এখানে এই ভিজিবল রেঞ্জটার লিমিট হচ্ছে কত 0.4 মাইক্রোমিটার থেকে, দ্যাট মিন্স ওয়েভলেন্থের range of wavelength of the in the visible range 0.4 মাইক্রোমিটার থেকে 0.7 মাইক্রোমিটার। বেসিক্যালি এই রেঞ্জটাই ইনভলভ হচ্ছে তোমার রিমোট সেন্সিং। ক্লিয়ার? কিছু আলট্রাভায়োলেট ওয়েভলেন্থ থাকবে আর ব্লু গ্রিন রেড থাকবে, সাথে কিছু নিয়ার ইনফ্রারেড ওয়েভলেন্থ থাকবে। এই টোটাল ওয়েভগুলো নিয়েই আমার এই ভিজিবল রেঞ্জটা তৈরি, এবং এটা দিয়ে আমার রিমোট সেন্সিংটা কাজ করবে। এটাকে আমরা কালার দিয়ে যদি এভাবে বলি, জাস্ট ভিজিবল রেঞ্জটাকে, এটাকে আমরা আরেকটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি। এখানেও অ্যালং দ্য ল্যান্ড ওয়েভলেন্থের ইনক্রিমেন্টটা দেখানো হচ্ছে। এরপর কোন ওয়েভলেন্থ থেকে কোন ওয়েভলেন্থ পর্যন্ত আমরা কি ধরনের রে পেয়ে থাকি, ওয়েভ পেয়ে থাকি, সেগুলো এখানে বলা আছে। গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, নিয়ার এন্ড মিড ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, টিবিও, রেডিও ওয়েভ এটসেট্রা। তো ওখান থেকে যে মাঝখানের যেটা সাদা স্লট দেখতে পাচ্ছি, এই স্লটটাকে আমরা ভিজিবল স্পেকট্রাম বলি বা ভিজিবল রেঞ্জ। তো এখানে দেখো যে আলট্রাভায়োলেট কিছু অপশন থাকবে, কিছু পোরশন থাকবে এখানে, এরপর ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এরপর নিয়ার কিছু ইনফ্রারেড থাকবে। এই টোটালটা মিলেই হচ্ছে আমার ভিজিবল স্পেকট্রাম, which is involved in the remote sensing। এটা বুঝছি কিনা? মানে এটা বোঝা গেছে যে কোন রেঞ্জটা রিমোট সেন্সিং এ ইনভলভ। এই যে বললাম না, সবগুলা ওয়েব, সব ধরনের ওয়েব কিন্তু রিমোট সেন্সিং এ পার্টিসিপেট করে না, কারণ সেগুলা কিন্তু ভিজিবল রেঞ্জে থাকে না। তো যে সমস্ত ওয়েভলেন্থ গুলা ভিজিবল রেঞ্জে থাকবে, শুধুমাত্র ওগুলাকে আমরা এই রিমোট সেন্সিং এ ইউজ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। এটাকে আরো যদি আমরা সিম্পলিফাই করি, এটা দিয়ে আমরা আরো কিছু ক্লিয়ার জিনিস বুঝতে পারবো, যদিও বা ডায়াগ্রামটা একটু ফেটে গেছে এটার পিক্সেল খারাপ হওয়ার কারণে। আচ্ছা, এভাবে বলি যে এখানে একটা ওয়েভ দেখো, এখানে প্রথম এখান থেকে শুরু করি। এদিকে একটু তোমার ফ্রিকোয়েন্সি বেশি, এদিকে গিয়ে ফ্রিকোয়েন্সি কমে গেছে। দ্যাট মিন্স ইনিশিয়ালি তোমার ওয়েভলেন্থ কম, ফাইনালি ওয়েভলেন্থ বেশি, তাই না? নিচের দিকে ওয়েভলেন্থ কম, উপরের দিকে ওয়েভলেন্থ বেশি। এটা যদি আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির যদি একটা ওয়েভ নিই, পার্টিকুলার একটা ওয়েভ, অর্থাৎ যে ওয়েভে সব রেঞ্জের ওয়েভলেন্থ আছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে যেখানে তোমার ওয়েভলেন্থ শর্ট, সেখানে তোমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এবং সেখানে এনার্জিও হাই থাকে। আর যত উপরের দিকে যাব তত কি হবে, ওয়েভলেন্থ বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, এনার্জি কন্টেন্টও কমতে থাকবে। তাইলে এটার উপর বেসিস করে এই যে বিভিন্ন ধরনের ওয়েবগুলো দেখাচ্ছে এখানে, কোন ওয়েবটা কোথায় অ্যাপ্লিকেশন হয় বা কি নামে থাকবে। এরপর মাঝখানে দেখো মোটামুটি ইন্টারমিডিয়েট একটা লেভেলে ওই ভিজিবল রেঞ্জটা থাকে। ইন্টারমিডিয়েট ওয়েভলেন্থ থাকবে, এটার একটা অপটিমাম ওয়েভলেন্থ, যেখানে তোমার অপটিমাম ফ্রিকোয়েন্সি থাকবে এবং অপটিমাম এনার্জি থাকবে, যেটাকে আমরা ইউজ করে রিমোট সেন্সিংটা ডিজাইন করতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাল রিজিয়নস, আমরা যদি এখন দেখি যে বিভিন্ন ওয়েভলেন্থের উপর বেস করে আমরা পার্টিকুলার কিছু ওয়েভলেন্থের রেঞ্জকে কিছু রিজিয়ন দিয়ে ডিফাইন করি, এক একটা নাম দিয়ে ডিফাইন করা হয়, এবং কোন ওয়েভলেন্থটা কোন কাজে ইউজ করা হয় সেটার একটা চার্ট বা টেবল এখানে দেওয়া আছে। আমরা কয়েকটা যদি একটু বলি, গামা রে যেটা ওয়েভলেন্থ হচ্ছে তোমার লেস দেন 0.03 ন্যানোমিটার। এখানে দুইটা ইউনিট ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে ন্যানো আর একটা হচ্ছে মাইক্রো। তাহলে গামা রে যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ছোট আর কি, লেস দেন 0.03 ন্যানোমিটার, অনেক ছোট। আর এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তোমার রেডিওতে গিয়ে গ্রেটার দেন 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। তাহলে গামা রে হচ্ছে কি, ওয়েভলেন্থের রেঞ্জ হচ্ছে এত, এবং এটার কাজ কি, ইনকামিং রেডিয়েশন ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড বাই দা আপার অ্যাটমসফিয়ার। কি বুঝলাম? অর্থাৎ সান থেকে
যে রেডিয়েশনটা আসবে বা যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা আসবে সেটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যায় কাকে দিয়ে? আপার অ্যাটমসফিয়ার দিয়ে, and is not available for remote sensing. Clear? That means remote sensing আমরা গামা রেটা ইউজ করতে পারি না, কারণ সেটা আপার অ্যাটমসফিয়ার কি করে ফেলে? অ্যাবজর্ব করে ফেলে। এরপর আসি এক্স-রেতে 0.03 to 3 ন্যানোমিটার পর্যন্ত হয় রেঞ্জটা, কমপ্লিটলি অ্যাবজর্বড বাই অ্যাটমসফিয়ার, নট এমপ্লয়েড ইন রিমোট সেন্সিং। এটাও রিমোট সেন্সিং ইউজ করা হয় না। আলট্রাভায়োলেট রেঞ্জ হচ্ছে 0.3 to 0.4 মাইক্রোমিটার, এটা আবার মাইক্রোমিটারে চলে আসছে ইউনিট। ইনকামিং ওয়েভলেন্থস লেস দেন 0.3 মাইক্রোমিটার আর কমপ্লিটলি অ্যাবজর্বড বাই ওজন লেয়ার ইন দ্য আপার অ্যাটমসফিয়ার। দ্যাট মিন্স এটাও আমরা ইউজ করতে পারবো না। দ্যাট মিন্স যে ওয়েভলেন্থটা লেস দেন 0.3 মাইক্রোমিটার সেটা আমরা ওই রিমোট সেন্সিং ইউজ করতে পারবো না। ফটোগ্রাফিক আলট্রাভায়োলেট ব্যান্ড, এটা হচ্ছে তোমার 0.3 থেকে 0.4 মাইক্রোমিটার, এটাও রেঞ্জ আসলে সেম, তবে এটা আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট বোঝাচ্ছে। ট্রান্সমিটেড থ্রু অ্যাটমসফিয়ার, ডিটেক্টেবল উইথ ফিল্ম এন্ড ফটো ডিটেক্টরস, বাট অ্যাটমসফিয়ারিক স্ক্যাটারিং ইজ সিভিয়ার। তো এটার ক্ষেত্রে বলা হচ্ছে কি, মানে হায়ার লিমিটের যেটা ফটোগ্রাফিক আলট্রাভায়োলেট ব্যান্ড, এগুলা কিন্তু অ্যাটমসফিয়ার দিয়ে ট্রান্সমিট হয়, দ্যাট মিন্স আর্থ সারফেসে আসতে পারে, যার কারণে সেটা আমরা ডিটেক্ট করতে পারি কিভাবে? ফিল্ম বা ফটো ডিটেক্টর দিয়ে, বাট অ্যাটমসফিয়ারিক স্ক্যাটারিং ইজ সিভিয়ার। কিন্তু এক্ষেত্রে যেটা সমস্যা, ওই যে অ্যাটমসফিয়ারের সাথে ইন্টারাকশন বেশি হয়, যার কারণে ওয়েভগুলা স্ক্যাটার হয়ে যায়। ভিজিবল রেঞ্জটা হচ্ছে কি 0.4 থেকে 0.7, এটা আমরা উপরেও দেখেছি মাইক্রোমিটার। ইমেজেস উইথ ফিল্ম এন্ড ফটো ডিটেক্টরস includes reflected energy peak of earth at 0.5 মাইক্রোমিটার, এবং 0.5 মাইক্রোমিটারটা হচ্ছে তোমার একদম পিক এনার্জি হিসেবে ধরা হয়, কারণ এটা সবচেয়ে বেশি রিফ্লেক্ট করবে। দ্যাট মিন্স আর্থের অবজেক্ট থেকে সবচেয়ে বেশি রিফ্লেক্ট করবে হচ্ছে এই ওয়েভলেন্থের ওয়েভগুলা। ইনফ্রারেড 0.7 থেকে 1 মাইক্রোমিটার, ইন্টারাকশন উইথ ম্যাটার ভেরিস উইথ ওয়েভলেন্থ, অ্যাটমসফিয়ারিক ট্রান্সমিশন উইন্ডোজ আর সেপারেটেড। অ্যাটমসফিয়ারিক ট্রান্সমিশন উইন্ডোজটা আমরা পরে ডিসকাস করব। তাইলে ইনফ্রারেডটা হচ্ছে কি ইন্টারাকশন উইথ ম্যাটার ভেরিস উইথ ওয়েভলেন্থ, এটা তো আমরা জানি যে অবজেক্টের সাথে এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির যে ইন্টারাকশন হয় এটা বেসিক্যালি ডিপেন্ড করা হচ্ছে ওয়েভলেন্থের উপর, ওই এনার্জির ওয়েভলেন্থের উপর। রিফ্লেক্টেড ইনফ্রারেড ব্যান্ড, এটা হচ্ছে 0.7 থেকে 3 মাইক্রোমিটার। Reflected solar radiation that contains information about thermal properties of materials. The bands from 0.7 to 0.9 micrometer is detectable with film and is called the photographic IR band. That means এটাও কিন্তু আমরা রিমোট সেন্সিং ইউজ করতে পারি। এখান থেকে আমরা হিটের মাধ্যমে, থার্মাল প্রপার্টির মাধ্যমে আমরা অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন পেতে পারি। এরপর থার্মাল ইনফ্রারেড, যেটা হচ্ছে 3 থেকে 5 মাইক্রোমিটার। Principal atmosphere windows in the 8 to 14 micrometer thermal region. Images at these wavelengths are required by optical mechanical scanners and a special VDCon system, but not by film. এখানে আবার ফিল্ম ডিটেক্টর ইউজ করা যায় না, এখানে তোমার ওই অপটিক্যাল মেকানিক্যাল স্ক্যানার ইউজ করতে হয় বা ভিডিকন সিস্টেম ইউজ করতে হয়। Microwave 0.1 to 30 centimeter longer wavelength can penetrate clouds, fog and rain. Images may be acquired in the active or passive mode. দুইটা মোডে এটাও আমরা থার্মাল আইআরটাও আমরা ইউজ করতে পারি, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে কি এই ডিটেকশনটা হবে কার দ্বারা? অপটিক্যাল মেকানিক্যাল স্ক্যানার অর স্পেশাল ভিডিকন সিস্টেমের মাধ্যমে আমরা এটা করতে পারবো। নরমাল ফিল্ম ডিটেক্টর বা ফটো ডিটেক্টর দিয়ে এটা করা যাবে না। রাডারটা হচ্ছে কি 0.1 থেকে 30 সেন্টিমিটার, অ্যাক্টিভ ফর্ম অফ মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং। Radar images are required at various wavelengths bands. Radio ক্ষেত্রে greater than 30 cm, longest wavelength portion of electromagnetic spectrum. Some classified radars with very long wavelengths operate in this region. এই হচ্ছে মোটামুটি পার্টিকুলার রিজিয়ন আর ওয়েভলেন্থ এবং তাদের অ্যাপ্লিকেশনটা দেখলাম। স্যার এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? খুব একটা দরকার নাই।
এমনি জাস্ট মুখস্থ করার দরকার না, অ্যাপ্লিকেশন গুলো একটু দেখে নিবা আর কি। আসলে এটা একটু বুঝলাম না স্যার। এখানে মেইনলি যেটা জানতে চাওয়া হয় যে তোমার রিমোট সেন্সিং আসলে কারা পার্টিসিপেট করে আর কি, এটা জানলে হবে। এটা কোশ্চেন কি ম্যাথমেটিক্যাল টাইপ বেশি হবে নাকি স্যার থিওরিটিক্যাল? কোথায়? এখানে? আচ্ছা ফাইনাল পরীক্ষায়। আরে ভাই এটা বললাম তো, আমি পরে বলবো, এটা তো ডিসকাস করার সুযোগ আছে এখন। এরপর আসি ওয়েভলেন্থ রিজিয়নস এন্ড देयर অ্যাপ্লিকেশন ইন রিমোট সেন্সিং। তাহলে এবার আমরা পার্টিকুলার রিজিয়ন সম্পর্কে জানি। এখন আমরা দেখব যে কোন রিজিয়নের ওয়েভলেন্থ গুলো আমরা রিমোট সেন্সিং এ ইউজ করতে পারি। Above figure shows the electromagnetic spectrum which is divided into discrete regions on the basis of wavelength. Remote sensing mostly deals with energy in visible, that means blue, green, red, infrared, that means near infrared, mid infrared and thermal infrared regions. And the table gives also the wavelength region along with the principal applications in remote sensing. এখানে আরেকটা টেবল দেওয়া আছে, এটা আমরা একটু পরে আসতেছি। The below table gives the wavelength region along with the principal application in remote sensing. তার নিচে টেবল আমরা যেটা দেখতে পাবো যে কোন কোন রিজিয়নটা রিমোট সেন্সিং এ পার্টিসিপেট করে। Energy reflected from earth during daytime may be recorded as a function of wavelength. আমি বারবার বলতেছি যে এনার্জিটা রিফ্লেক্ট বা রেডিয়েট হয় বা ইমিটেট হয়, সেটাকে সব সময় ওয়েভলেন্থের উপর বেস করে আমরা কি করতে পারি, রেকর্ড করতে পারি। The maximum amount of energy is reflected at 0.5 micrometer. এটা আমরা ভিজিবল রেঞ্জে দেখছি একটু আগেই। The maximum amount of energy is reflected at 0.5 micrometer called the reflected energy peak. এই কারণে এটাকে বলা হয় reflected energy peak. Earth also radiates energy both during day and night time with maximum energy radiated at 9.7 micrometer called radiant energy peak. এই দুইটা জিনিস কি বুঝলাম? একটা হচ্ছে রিফ্লেক্টেড এনার্জি পিক আর একটা হচ্ছে রেডিয়েটেড এনার্জি পিক। এটা দ্বারা কি বোঝাচ্ছে? একটু আবার ব্যাখ্যা করলে ভালো হতো। আচ্ছা, এই যে রিফ্লেকশন বা রেডিয়েশন এটা হচ্ছে কোত্থেকে? আর্থ সারফেস থেকে স্যার। আর্থ সারফেসের বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন ফিচার থেকে, ওই যে এই সোর্স থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা আসতেছে অ্যাটমসফিয়ার দিয়ে আসতেছে যেটা, তো ওই এনার্জির সাথে আর্থ সারফেসের বিভিন্ন অবজেক্টের সাথে ইন্টারঅ্যাকশন হয়। ইন্টারঅ্যাকশনের কারণেই কিছু এনার্জি রিফ্লেক্ট হবে, কিছু এনার্জি কি হবে, রেডিয়েট হবে। তো যে এনার্জি গুলো রিফ্লেক্ট হয় তার মধ্যে 0.5 মাইক্রোমিটার এই ওয়েভলেন্থের এনার্জিটাই হচ্ছে সবচেয়ে পিক। পিক মানে কি? এটা হচ্ছে সবচেয়ে বেশি সেন্সরে ধরা পড়বে এই রেঞ্জে থাকলে কোনো ওয়েভলেন্থ। এবং বলা হচ্ছে কি 9.7 মাইক্রোমিটারের যে রেডিয়েটেড এনার্জি যেটা, সেটাও কিন্তু আর্থ সারফেসের বিভিন্ন অবজেক্ট থেকে হচ্ছে রেডিয়েশনটা। ওই এনার্জিটা যদি ওই এনার্জির ওয়েভলেন্থ যদি 9.7 মাইক্রোমিটার এই রেঞ্জে থাকে, তাহলে সেটাও তোমার ওই সেন্সরে মানে সবচেয়ে বেশি আগে ধরা পড়বে। এই কারণে এগুলাকে বলা হচ্ছে রিফ্লেকশনের ক্ষেত্রে রিফ্লেক্টেড এনার্জি পিক, রেডিয়েশনের ক্ষেত্রে রেডিয়েন্ট এনার্জি পিক। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। এটার আরেকটা কারণ হইতে পারে এটা যে যেহেতু ভিজিবল রেঞ্জে বলা হচ্ছে, তো এই ভিজিবল রেঞ্জে তোমার এটা তো অপটিমাম ওয়েভলেন্থ থাকে, অপটিমাম ফ্রিকোয়েন্সি থাকে এবং অপটিমাম এনার্জি থাকে, যার কারণে এই পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জি গুলা কিন্তু সেন্সরে খুব কুইকলি ধরা পড়ে। আর কি পড়াবো? স্যার আজকে এই পর্যন্তই রাখি। আচ্ছা, আমরা এটা নেক্সট ক্লাসে দেখি ওয়েভলেন্থ রিজিয়নস এন্ড देयर অ্যাপ্লিকেশন ইন রিমোট সেন্সিং। এখন আমরা জাস্ট পার্টিকুলার কিছু রিজিয়ন নিয়ে আমরা কথা বলবো, তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখি। আশা করি নেক্সট ক্লাসে এই টপিকসটা শেষ হবে আর কি। ঠিক আছে? জি স্যার। আমাদের শনিবার কি ক্লাস হবে স্যার? হ্যাঁ ডেফিনেটলি হবে, কেন না? শনিবারে 11টায়। হ্যাঁ 11টায় আমাদের শনিবারে ক্লাস হবে।
হ্যাঁ শনিবার 11টায়। 11টায়। শনিবারে রিমোট সেন্সিংটা আমি শেষ করে দিব, ঠিক আছে? হ্যালো, জি স্যার ঠিক আছে শনিবার 11 এরপরে আমার জিপিএস এর জন্য একটা ক্লাস লাগবে হয়তো, বা ইয়ার ফটো ইন্টারপ্রিটেশনের উপর একটা ক্লাস, দুইটা ক্লাস হলে মোটামুটি সিলেবাস কভার হবে। এরপর যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে আমরা কয়েকটা ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাই দিব তোমাদের, ঠিক আছে? স্যার অবশ্যই। ওকে। আসসালামু আলাইকুম।